লাখ বা কোটি টাকা দিয়ে জমি কিনলেন, দলিলও রেজিস্ট্রি করলেন, ভাবছেন জমির মালিক হয়ে গেছেন। ভুল ভাবছেন। আপনার হাতে যদি জমির দলিলও থেকে থাকে কিন্তু সরকারি খাতায় যদি আপনার নাম না ওঠে, সেক্ষেত্রে আপনি এই জমি মালিকানা দাবি নিয়ে ভবিষ্যতে নানাবিধ আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের এই ডিজিটাল যুগে একটি নামজারির আবেদন করতে গিয়ে ছোট ছোট ভুলের কারণে আপনাদেরকে আদালতের বারান্দায় দিনের পর দিন ঘুরতে হয়। আজকে আমরা বিস্তারিতভাবে জানবো যে একটি জমির ডিজিটাল নামজারি কিভাবে সম্পন্ন হয় এবং একটি ডিজিটাল নামজারির আবেদন করতে গিয়ে আপনারা কি কি ধরনের ভুল ভ্রান্তি করে থাকেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আগেকার দিনে বালাম বই ছিঁড়ে বইয়ের পাতা গায়েব করে ফেলা বা ভুয়া খতিয়ান তৈরি করা খুব সহজ ছিল, কিন্তু বাংলাদেশ সরকার বর্তমানে ভূমি সেবা ডিজিটালাইজ করেছে। এখন থেকে একটি জমি রেজিস্ট্রি হওয়ার সাথে সাথেই সে সকল তথ্য সার্ভারে চলে যায়। জমি কেনার পর সাব রেজিস্ট্রি অফিস থেকে যখন আপনি জমির দলিল পাচ্ছেন, তখন থেকেই আপনার দায়িত্ব শুরু। মনে রাখবেন যে দলিল হচ্ছে শুধু হস্তান্তরের প্রমাণ, আর নামজারি বা মিউটেশন হলো সরকারের কাছে আপনার জমির মালিকানার স্বীকৃতি। সরকার যদি আপনাকে খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদানের অনুমতি না দেয়, অর্থাৎ আপনাকে যদি জমির খারিজ প্রদান না করে, তবে ভবিষ্যতে জমি বিক্রয় করতে গেলে অথবা ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আপনারা নানাবিধ আইনি জটিলতায় পড়তে পারেন। মনে রাখবেন যে বর্তমানে নামজারি এবং খাজনা খারিজ ছাড়া কোনো জমি বিক্রয় করা যায় না, অর্থাৎ নামজারি বা খাজনা খারিজ ছাড়া কোনো ধরনের জমি হস্তান্তর করা যায় না। তো চলুন আমরা দেখি যে ডিজিটাল নামজারি করার ক্ষেত্রে বর্তমানে আমরা কোন কোন ধরনের ভুল ভ্রান্তিগুলো করে থাকি, যেগুলোর কারণে একটি নামজারির আবেদন বাতিল হতে পারে অথবা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। প্রথমত, দলিলের সাথে খতিয়ানের তথ্যের অমিল। অনেকেই নামজারির আবেদন করার সময় খেয়াল রাখে না যে তাদের দলিলের যে দাগ নাম্বার বা জমির পরিমাণ উল্লেখ রয়েছে তা RS বা BRS খতিয়ানে ভিন্ন। সামান্য দশমিকের ভুলের কারণেও আপনাদের নামজারির আবেদন বাতিল হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভায়া দলিল বা চেইন অফ ওনারশিপ না থাকা। আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তিনি কিভাবে মালিক হলেন? তিনি কি ক্রয় সূত্রে মালিক নাকি পৈতৃক সূত্রে? যদি ক্রয় সূত্রে হয় তবে জমির আগের দলিল বা ভায়া দলিল অবশ্যই নামজারির আবেদনের সাথে জমা প্রদান করতে হবে। ভায়া দলিল ছাড়া অনেক সময় এসিল্যান্ড অফিস আপনার নামজারির আবেদন বাতিল করতে পারে। মনে রাখবেন যে জমির মালিকানার চেন যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার মালিকানা প্রমাণ করা অসম্ভব হয়ে পড়বে। তৃতীয়ত হচ্ছে যে ওয়ারিশ সনদ বা বন্টননামার অভাব। বন্টননামা ছাড়া যদি এজমালি সম্পত্তি আপনি ক্রয় করেন, তবে নির্দিষ্ট দাগে নামজারি করতে গিয়ে আপনি আটকে যাবেন। চতুর্থত যে আবেদন করে চুপ করে বসে থাকা। অনেকে অনলাইনে আবেদন করে চুপ করে বসে থাকেন, ভাবেন যে আপনার নামজারিটি আপনা আপনি হয়ে যাবে। কিন্তু শুনানির তারিখ কবে, এসিল্যান্ড অফিসে আর কোনো ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বা সহকারী ভূমি কর্মকর্তা সঠিকভাবে খসড়া খতিয়ান প্রদান করেছে কিনা, বা কোনো ধরনের প্রতিবেদন প্রদান করেছে কিনা, সে সকল বিষয়ে আপনারা উদাসীন থাকেন। সঠিক সময়ে যদি আপনারা আপনাদের নামজারির বিষয়ে খোঁজখবর না রাখেন, সেক্ষেত্রে আপনাদের নামজারির আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। এরপর সর্বশেষ যে খতিয়ানে পুরনো মালিকের নাম থেকে যাওয়া। জমি কেনার আগে চেক করুন যে যার নিকট থেকে আপনারা জমিটি ক্রয় করছেন তার নামে নামজারি বা খতিয়ান রয়েছে কিনা। বিক্রেতার নাম যদি খতিয়ানে না থাকে, সেক্ষেত্রে আপনার নামে ওই জমিটি নামজারি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং কঠিন। তাহলে এখন সমাধান কি? জমি কেনার আগে অবশ্যই উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিস বা অনলাইন সার্ভারে আপনারা জমির মালিকানার বিষয়ে যাচাই বাছাই করবেন। এছাড়াও জমিটির কার নামে রেকর্ড রয়েছে এবং জমিটি কে দখলে রয়েছে এই বিষয়েও আপনারা অনুসন্ধান করুন। একটি নামজারি করার সময় আপনি যে সকল ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো পরিষ্কারভাবে স্ক্যান করুন। এছাড়াও নিয়মিত ওয়েবসাইটে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করুন। শুনানির দিন মূল দলিল, খতিয়ান এবং অন্যান্য কাগজপত্র এছাড়াও বায়া দলিল আপনার সঙ্গে নিয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কোনো ভুলের কারণে যদি আপনার নামজারির আবেদন এসিল্যান্ড বাতিল করে দেয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? যদি এসিল্যান্ড কোনো কারণে আপনার নামজারির আবেদন বাতিল করে দেন, তবে আপনি সেই নামজারির আবেদন নামঞ্জুরের আদেশের কপি হাতে পেয়ে 30 দিনের মধ্যে এডিসি রেভিনিউ অর্থাৎ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বতে মিস আপিল দায়ের করতে পারবেন। সেখানেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনারা বিভাগীয় কমিশনারের বরাবরে
আপিল দায়ের করতে পারবেন। বিভাগীয় কমিশনারেও যদি আপনারা প্রতিকার না পান, সেক্ষেত্রে ভূমি আপিল বোর্ডেও আপনারা আবেদন করতে পারবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। জমি কেনার আগে আপনারা অবশ্যই ভূমি সেবা অ্যাপস বা ওয়েবসাইট থেকে অবশ্যই জমির কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন। জমির খতিয়ান অনলাইনে চেক করবেন। জমিটি খাস জমি কিনা তা যাচাই বাছাই করবেন। এছাড়া অর্পিত সম্পত্তি কিনা বা ওই সম্পত্তির উপরে কোনো মামলা মোকদ্দমা রয়েছে কিনা বা এজমালি জমিতে ওয়ারিশদের মালিকানা রয়েছে কিনা, এ সকল বিষয় যাচাই বাছাই করেই একটি জমি ক্রয় করবেন। তো সুতরাং আমরা ডিজিটাল নামজারির আবেদনের ক্ষেত্রে আমরা কী ধরনের ভুল ভ্রান্তি করে থাকি সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। যদি অনলাইনের নামজারির আবেদন বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, কেননা সচেতনতাই একমাত্র সমাধান। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।